আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্পা আহসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খালেদা জিয়াকে বিদেশে পাঠানো নিয়ে আইনের অপব্যাখ্যা দিচ্ছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। ব্রেক্সিট ও করোনা মহামারীর পর পেশা বদলাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাজ্যে অভিবাসী কর্মীর নতুন চাহিদা। রাজধানীর মোহাম্মদপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ৩ কিশোরীর খোঁজে অভিযানে গোয়েন্দারা। এবং বগুড়ায় জমজমাট ইউপি নির্বাচনের প্রচারণা, আওয়ামী লীগের বিদ্রোহীরা মাঠে সরব, বিএনপি প্রার্থীরা লড়ছেন স্বতন্ত্র ব্যানারে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বেগম খালেদা জিয়া হাসপাতালে বেঁচে থাকার সংগ্রাম করছেন জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, চিকিৎসা না দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিদেশের চিকিৎসা নিয়ে সরকার আইনের অপব্যাখ্যা দিচ্ছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মইনুল হাসান। হাসপাতালে চিকিৎসাধীন দলীয় প্রধান বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এমন খবরে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে বিএনপি নেতাকর্মীদের। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনা সভায় বিএনপি মহাসচিব দেশবাসীর দোয়া চেয়ে জানান, বেগম জিয়া হাসপাতালে প্রাণপণ বেঁচে থাকার সংগ্রাম করছেন। বেগম খালেদা জিয়া আজকে তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায়, গুরুতর অসুস্থ অবস্থায়, তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিয়ে এখন তারা তাকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে, চক্রান্ত করছে। সেই কারণেই তারা তাকে এই সুযোগটা দিতে চাচ্ছে না। গুরুতর অসুস্থ একজন সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে সরকার প্রধান ও আইনমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল। রাজনৈতিক প্রতিহিংসা, একমাত্র প্রতিশোধ এবং অহংকার, দাম্ভিকতার কারণে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এইভাবে কারাগারে আটকে রাখা হয়েছে। যে আইনের কথা তারা বলছেন 401, সেই 401-এর মধ্যেই বলা আছে যে সরকার সম্পূর্ণ একটা সরকারের, সরকার চাইলে তাকে মুক্তি দিতে পারেন, সরকার চাইলে তাকে বিদেশে পাঠাতে পারেন চিকিৎসার জন্য। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের বেশ কয়েকজন শীর্ষ নেতা বলেন, দেশে গণতন্ত্র ও সুশাসন ফিরিয়ে আনতে সবাইকে রাজপথে নামতে হবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ব্রেক্সিট আর করোনা মহামারীর পর পেশা বদলাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসীরা। বাঙালিদের প্রসিদ্ধ রেস্টুরেন্ট ব্যবসায় 2 বছর ধরে দারুণ মন্দা, কর্মী মিলছে না। সংকটে হোটেল রেস্তোরাঁ বন্ধ করে অনেকে ট্যাক্সি চালাচ্ছেন, কেউ বেছে নিয়েছেন অন্য কোনো কাজ। লন্ডন থেকে ফিরে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি কেরামতুল্লাহ বিপ্লব। লন্ডন বিশ্বের অন্যতম বনেদি এই শহরকে আপন করে কেউ কেউ সেকেন্ড সিলেট নামেও ডাকেন, কারণ এই শহরের নানা প্রান্তে থাকা 5 লাখেরও বেশি বাংলাদেশির 3.5 লাখই সিলেটি। লন্ডনের নানা ক্ষেত্রে আধিপত্যও তাদেরই। লন্ডন ছাড়াও ম্যানচেস্টার, বার্মিংহাম, এডিনবরা, গ্লাসগো কিংবা ব্র্যাডফোর্ডে বছর 3 আগেও প্রবাসী বাংলাদেশিদের বেশিরভাগেরই ছিল রেস্টুরেন্ট ব্যবসা। করোনার 2 বছরে সেই কারবার একেবারেই বন্ধ থাকার পর এখন অনেকেই ঝুঁকছেন বিকল্প পেশায়। একটা প্যান্ডেমিক কেমন হয়, সেটা কিভাবে ট্যাকল করতে হয়, সেটার জন্য কিন্তু আমরা প্রস্তুত ছিলাম না। আসলে সারা পৃথিবীই প্রস্তুত ছিল না। আগে যে সুযোগগুলো ছিল স্টুডেন্ট ভিসায় এসে কাজ করা, বা আপনার একটা নিয়ম ছিল যে কোনোভাবে 10 বছর পাস পার করে দিতে পারলেই দে ক্যান অ্যাপ্লাই ফর পিআর। ওই জিনিসগুলো এখন একটু স্ট্রিক্ট। অবশ্য পেশা বদলে আয় রোজগারও বেড়েছে বাংলাদেশিদের অনেকের। কেউ কেউ খুলেছেন নিজস্ব কোম্পানি, তাতে অন্যদের চাকরিও দিচ্ছেন। আমাদের ড্রাইভার সংকট দেখা দিচ্ছে, ইউরোপিয়ানরা তারা তাদের দেশে চলে গেছে, আর এই ট্রেড থেকে কিছু ড্রাইভার অন্য ট্রেডে চলে গেছে। অনেক অপরচুনিটি রয়েছে ব্রেক্সিটের পরে আমাদের বাংলাদেশিদের জন্য। প্রথমত আমাদের রেস্টুরেন্ট সেক্টর, তাছাড়া ফার্মিং সেক্টরে রয়েছে, এনএইচএস এর যে নার্স সংকট। এই সুযোগটা যদি আমাদের সরকার যদি কোনোভাবে কাজে লাগাতে পারে এদেশের সরকারের সাথে মিলে। ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের অর্থনীতিতেও বড় ধাক্কা পড়েছে, তার উপর করোনা মহামারীর মহাপ্রলয়। ইউরোপের অন্য দেশগুলোর কয়েক লাখ কর্মী চলে গেছেন ব্রিটেন থেকে, তাই স্থানীয় নানা কর্মক্ষেত্রে চলছে কর্মী সংকট।
যুক্তরাজ্যের শ্রমবাজারের এই সংকট বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। হোটেল মোটেল বা রেস্টুরেন্ট খাতে বাংলাদেশিদের ব্যাপক সম্ভাবনা রয়েছে যুক্তরাজ্যের বিভিন্ন স্টেটে, এবং সেই জায়গায় নতুন করে আরও সম্ভাবনা তৈরি হয়েছে ব্রেক্সিট হওয়ার পর। অনেকেই বলছেন এই সেক্টরে, বিশেষ করে এই হোটেল মোটেল সেক্টরে যদি বাংলাদেশি কর্মীরা নতুন করে এসে ঢুকতে চান, তাহলে তাদেরকে সবার আগে যেটা প্রয়োজন সেটা দক্ষ হয়ে এখানে আসতে হবে। আর তেমনটি হলে একটি বড় শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের দখলে চলে যেতে পারে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, টাওয়ার ব্রিজ, লন্ডন। 24 ঘন্টা পার হলেও রাজধানীর মোহাম্মদপুরে রহস্যজনকভাবে নিখোঁজ 3 কিশোরীর খোঁজ মেলেনি। তাদের উদ্ধারে মাঠে নেমেছেন গোয়েন্দারা। সংগ্রহ করা হচ্ছে আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ। মনির হোসেন তপুর রিপোর্ট। মোহাম্মদপুর শেকেরটেকের 2 এসএসসি পরীক্ষার্থী সহ 3 বোন বৃহস্পতিবার 11:30টার দিকে এই বাসা থেকে বের হওয়ার পর থেকে সন্ধান পাওয়া যাচ্ছে না। তারা হলেন রোকেয়া, জয়নব ও খাদিজা। বাসার কেয়ারটেকার জানান, বের হওয়ার সময় তাদের হাতে বড় একটি ট্রাভেল ব্যাগ ছিল। সকাল 11টা থেকে 12টার দিকে এরকম হবে। তো তারা এখানে থাকে, মূলত সচরাচর যায় আসে। তো তারা যখন বের হয় তো 11টা থেকে 12টা এরকম হবে। তো তাদের হাতে ব্যাগ ছিল একটা বড় কাপড়ের, এতটুকুই দেখছি। কি 3 জনের কাঁধে ব্যাগ ছিল? না, একজনের কাছে বড় ব্যাগ ছিল। আপনাদের বাসায় কি সিসি ক্যামেরা আছে? না, সিসি ক্যামেরা নেই। সিসি ক্যামেরা মানে ডেভেলপারটা হ্যান্ড ওভার হয়নি, তো এখন ঠিক ভালো মতো হয়নি, লাগাবে আর কি। এই 3 বোন বেশিরভাগ সময় থাকতেন তাদের খালা সাজেদা নওরিনের বাসায়। 3 বোন টিকটকে আসক্ত ছিল বলেও জানায় তাদের পরিবার। পুলিশ জানায় রহস্য উদ্ঘাটনে কাজ করছেন তারা। পরবর্তীতে ওর খালা সাজিয়া নামে, ওর খালা এখানে আমাদের শেকেরটেকে থাকে, উনি এসে একটা জিডি করেছে। এই বিষয়ে আমরা তদন্ত করছি। প্রাথমিকভাবে আসলে এখনই কিছু বলা যাবে না, কেন তারা বের হয়েছে বা তারা বাসা থেকে রাগ হয়ে বের হয়েছে কিনা, বা অন্য কোনো পারিবারিক কারণ আছে কিনা, বা তাদের ব্যক্তিগত কারণ আছে কিনা, আমরা এটা সব দিকে আমরা আসলে খতিয়ে দেখছি। না, পরিবার থেকে আসলে আমরা তেমন কিছু পাচ্ছি না, বলছে যে ওরা এমনি বাসা থেকে রাগ হয়ে বের হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি তাদের মুখে শুনেছি, বাট আমি এরকম কোনো 100% তথ্য পাইনি যে তারা টিকটকের সাথে জড়িত ছিল, তবে থাকতেও পারে। আমরা একটা বিষয় তদন্ত করতেছি যে প্রকৃতপক্ষে কোন কারণে বের হয়ে গেল বা কোথায় আছে, এই বিষয়টা আমরা সামনে রেখে আসলে আমরা তদন্ত করতেছি। সিসি ক্যামেরার ফুটেজ আমরা এখনও পাই নাই, সংগ্রহ করব। নিখোঁজ 3 বোনকে উদ্ধারে গোয়েন্দারা বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলেও জানান কর্মকর্তারা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বগুড়ার 27টি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীর সাথে ত্রিমুখী লড়াই হচ্ছে দলের বিদ্রোহী ও বিএনপির স্বতন্ত্র প্রার্থীদের। তবে ভোট নিয়ে ক্ষমতাসীন দলের প্রার্থীরা আত্মবিশ্বাস দেখালেও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় আছে অন্যরা। বগুড়া থেকে ইকবাল মোর্শেদ রিপনের তথ্যছবিতে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। বগুড়ার 3 উপজেলার গ্রামগঞ্জ এখন ভরাট ভোটের আমেজে। ভোটারদের সমর্থন আদায়ে দিনরাত গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তৃতীয় দফায় বগুড়া সদর, ধুনট ও শাহজাহানপুর উপজেলার 27টি ইউনিয়নে নির্বাচন। তবে একটি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী। বাকি ইউনিয়নগুলোতে চলছে ভোটের নানা মেরুকরণ। দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত, সবকিছু মুক্ত এবং সন্ত্রাসকে দমন করতে পারে এরকম প্রার্থী আমরা চাই। যুবকদের চাওয়া পাওয়া দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক মুক্ত। বিএনপি অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত বগুড়ার বেশিরভাগ ইউনিয়নে ভোটের লড়াই হচ্ছে ত্রিমুখী। বিএনপির প্রার্থীরা এই নির্বাচনে অংশ নিচ্ছে স্বতন্ত্র প্রার্থী হয়ে। কোনো কোনো ইউনিয়নে মাঠে রয়েছেন বিএনপির একাধিক নেতা। অন্যদিকে প্রায় সব ইউনিয়নে ক্ষমতাসীন দলের প্রার্থীকে সামাল দিতে হচ্ছে বিদ্রোহী প্রার্থীদের। সাকারিয়া ইউনিয়নবাসীর জন্য আমি আমার জীবনের সমস্ত কিছু দিয়ে তাদের উপকার, তাদের সেবা করার আমি সুযোগ খুঁজে নেব। এলাকার উন্নয়নের কারণে এবং মানুষের সম্প্রীতি ভালোবাসাকে জন্ম দিয়েছে, এটার কারণে আমাকে তারা পুনরায় বিপুল ভোটে নির্বাচিত করবেন। 23টি বছর ধরে এই ইউনিয়নের কোনো উন্নয়ন হয়নি। আমি চেষ্টা করব এই ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে সর্বোচ্চ উন্নয়নমূলক কাজ করা। গ্রামকে শহর বানাতে যে রূপান্তরিত করা কথা, সেই হিসেবে আমরা এই এলাকাকে একটা শহরে রূপান্তরিত করতে চাই। নির্বাচন কমিশন বলছে সব প্রার্থীর জন্য সমান সুযোগ রাখা হয়েছে ভোটের মাঠে। শান্তিপূর্ণ ভোট আয়োজনেও নেওয়া হয়েছে সব প্রস্তুতি। যে জায়গায় আমরা আচরণবিধি ভঙ্গের অভিযোগ পেয়েছি সেই জায়গাগুলোতে আমরা তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট দিয়ে তাদের শাস্তির
নিশ্চয়তা করেছি এবং অনেকে আমরা শোকজও করেছি। তৃতীয় দফায় এসব ইউনিয়নে ভোট গ্রহণ হবে 28 নভেম্বর। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। পরিবহন খরচ বাড়ার অজুহাতে বেড়ে গেছে প্রায় সব নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। রাজধানীর বাজারে নিত্যপণ্য মূল্যের এই ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত সাধারণ মানুষ। বাড়তি দামি বেচাকেনা চলছে চাল, চিনি, ডাল, তেল সহ বিভিন্ন পণ্য। হুমায়ুন চিস্তির রিপোর্ট। চিনির দামের হেরফেরের জন্য অনেক বিক্রেতাই খোলা চিনি বিক্রি বন্ধ রেখেছেন। তারা বলছেন সরকারিভাবে চিনির দাম বেঁধে দিলেও তাদের বেশি দামে কিনতে হচ্ছে। গভর্নমেন্ট একটা বলছে যে লুজ চিনি 75 টাকা বিক্রি করতে হবে, তখন আমাদের কিনা পড়ে 75 বা 76 টাকা কিনা পড়ে। তো এই হিসাবে আমাদের আরও কিছু ঘাটতি আছে, খরচ আছে। শুল্ক কমিয়ে আমদানি সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও কমানো যায়নি চালের দাম, বরং পরিবহন খরচ বাড়ায় কেজিতে দাম বেড়েছে 1 থেকে 2 টাকা। মিলাররাও নাকি কিছু বাড়াইছে 50 টাকা 100 টাকা বস্তায়, আবার ক্যারিংয়ে বাড়ছে কিছু। আগে যা গাড়ি ভাড়া ছিল তার থেকে 3-4 টাকা বাড়তি ভাড়া দিয়ে মাল আসতেছে, তো ওই হিসাবটা তো চালের উপরে আসতেছে। এতে করে প্রায় সব আইটেম চালে 2 টাকা করে কেজিতে বাড়ছে। বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক বাড়তি দামে সংকটে পড়ছেন সীমিত আয়ের ক্রেতারা। অনেকেই দুষছেন সরকারকে। সমন্বয় সরকার যেটা বলে এর সাথে বাস্তবের সাথে আসলে মিল খুব কম। আমাদের কিনতে গেলে আমাদের চিন্তা করতে হবে যে এই টাকার বাজার করতে হবে, এই টাকার ভিতরে আমার কিনে কেটে আসতে হবে বাজার থেকে। আমাদের মতো সাধারণ মানুষের জন্য তো প্রবলেম আর প্রবলেম, সব দিকেই প্রবলেম। নিত্য প্রয়োজনীয় মুদি পণ্যের বাজারেও বাড়ছে অস্বস্তি। ভোজ্য তেল ও আটার দামও চলে যাচ্ছে নাগালের বাইরে। খোলা আটা এবং প্যাকেট আটা, তারপরে সয়াবিন তেল, এগুলো অত্যন্ত দাম, এগুলো কোনো নাগালের বাইরে চলে যেতেছে। আমরা প্রতি সপ্তাহে কাস্টমার ঝগড়া করতে হয়। তবে সপ্তাহের ব্যবধানে কমতে শুরু করেছে ব্রয়লার ও পাকিস্তানি কক মুরগির দাম। সোনালী মুরগির 250 টাকা কেজি, আর হইলো আপনার ব্রয়লার মুরগি 155-60 টাকা বেশি, আর দেশি মুরগি 420 টাকা কেজি। লাল ডিমের ডজন 110 টাকা, হাঁসি ডিম 170 টাকা পার ডজন, আর হচ্ছে আপনার দেশি মুরগি 180 টাকা ডজন। রাজধানীতে শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম আগের মতোই চড়া। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি বরাদ্দের প্রায় 7,500 পানির ট্যাঙ্ক বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে জাতীয় পার্টির স্থানীয় সংসদ সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে। স্থানীয় জনপ্রতিনিধিদের উপেক্ষা করে বিএনপি জামাত সমর্থকদের অগ্রাধিকার দেওয়ারও অভিযোগ করেছে ভুক্তভোগীরা। পিরোজপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মিলনের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত লিমা। বঙ্গোপসাগরের নিকটবর্তী পিরোজপুরের সবশেষ উপজেলা মঠবাড়িয়ার অধিকাংশ এলাকার পানি লবণাক্ত, ফলে বসানো যায় না গভীর নলকূপ। বর্ষাকালে খুব একটা সমস্যা না হলেও শুকনো মৌসুমে সুপেয় পানির মারাত্মক সংকটে পড়েন স্থানীয়রা। 47 কোটি টাকারও বেশি ব্যয়ে মঠবাড়িয়ার নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প হাতে নেয় সরকার। সুপেয় পানি সংরক্ষণের জন্য দেয়া হয় ট্যাঙ্ক, যা নিতে তালিকাভুক্তদের কাছ থেকে 5 থেকে 7,000 টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ করা হচ্ছে। 1000 টাকা করে দিতে পারছে তারা ট্যাঙ্কি পাইছে, আর যারা টাকা দিতে পারি না তাদেরও পায় না। বড় লোকই বেশি, গরিব বেশি অল্প। শুধুমাত্র দরিদ্র পরিবার প্রতি একটি করে ট্যাঙ্ক বরাদ্দের কথা থাকলেও খোদ সংসদ সদস্যের শ্বশুরবাড়িতেই পাওয়া গেছে 3টি ট্যাঙ্ক। রয়েছে বাইরে বিক্রি করে দেওয়ারও অভিযোগ। যারা ক্ষমতা আছে হেরাই পাইছে 4 দিয়া, আমরা চাইছি আমাকে দেয় নাই। পানিটা কিন্তু আসলে যারা পাওয়ার মতো তারা পায় না, এটা পায় স্বজনপ্রীতি হইতেছে। সংসদ সদস্য মহোদয় তার ইচ্ছে মতো বন্টন করেন, তার নিজস্ব কিছু লোক দিয়ে এটা বাণিজ্য করেন। সরকারের নিয়ম আছে 1600 টাকা দিবেন, কিন্তু সেখানে দেখা যায় 6000, 7000 টাকা তাদের কাছ থেকে নিয়ে তারাই বরাদ্দগুলো দিয়ে থাকেন। ট্যাঙ্ক বিক্রির কথা স্বীকারও করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা। মঠবাড়িয়ার অবস্থা তো আপনারা জানারই কথা, বিরোধী দলের কিছু গ্রুপ থাকে, তারা বিভিন্ন প্রোপাগান্ডা তো থাকেই। এদিকে তালিকা প্রণয়নের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন সরকারি কর্মকর্তারা। তালিকার বিষয়ে আমি বলতে পারবো না, তালিকা অনেক পূর্বেই হয়েছে। অফিসে যে তালিকা আছে সেই তালিকা দিয়ে আমরা কাজকর্ম করতেছি। যাদের পাওয়া উচিত তাদের কাছে কিন্তু এটা পৌঁছায়নি। এমনও আছে একবারিতে শুনে যে একাধিক যতগুলো ঘর ধনাঢ্য ব্যক্তি যতগুলো ততগুলো ট্যাঙ্কি যেয়ে পৌঁছে। এই অনিয়মের বিষয়ে জানতে সংসদ সদস্য ডক্টর রুস্তম আলী ফরাজির সাথে বেশ কয়েকবার যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি। ইশরাত লিমা, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
নেত্রকোনার কমলাকান্দায় রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ডলযুক্ত বিড়ি বিক্রি বন্ধে অভিযান অব্যাহত রেখেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার পরিচালনায় এবং জেলা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা হেনা সরকারের সমন্বয়ে উপজেলার কৈলাটি বাজারে এই অভিযান চালানো হয়। এ সময় 2 বস্তা নকল ব্যান্ডলযুক্ত দয়াল বিড়ি জব্দ করা হলেও বিক্রেতারা পালিয়ে যায়। পরে বাজার সংলগ্ন মাঠে জব্দ করা বিড়ি পুড়িয়ে ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত। এবার আন্তর্জাতিক সংবাদ। ব্যাপক কৃষক আন্দোলনের মুখে অবশেষে বিতর্কিত 3টি কৃষি আইন বাতিলের ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দিয়ে কৃষকদের নিজ নিজ ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। নরেন্দ্র মোদী বলেন, ভালোর জন্য করা হলেও সংশোধিত কৃষি আইন নিয়ে কৃষকদের না বোঝাতে পারাটা সরকারের ব্যর্থতা। 2020 সালের 23 সেপ্টেম্বর 3টি বিষয়ে পরিবর্তন করে সংশোধিত কৃষি আইন পাশ করে বিজেপি সরকার। পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা সহ বিভিন্ন বড় অঞ্চলের কৃষকদের আমূল আপত্তির পরও বিতর্কিত বিলটিকে আইনে পরিণত করে কেন্দ্রীয় সরকার। পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণে ন্যূনতম সহায়ক মূল্য বাধ্যতামূলক না রাখা, কৃষি বাজারে বেসরকারি বহুজাতিক কোম্পানির প্রভাব নিয়ে করা আইন নিয়ে দেশজুড়ে শুরু হয় কৃষক আন্দোলন। দিল্লির সীমানায় জড়ো হন তারা। তীব্র বাধার মুখে মারা যান বেশ কয়েকজন আন্দোলনকারী। উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের মতো কয়েকটি বড় রাজ্যের আগামী নির্বাচনে ভোট টানতেই বিজেপি সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মত বিশেষজ্ঞদের। আনুষ্ঠানিকভাবে কল্যাণ পার্টিতে যোগ দিলেন নতুন বেশ কয়েকজন নেতাকর্মী। সকালে রাজধানীর সেগুনবাগিচায় তোপখানা রোডে আয়োজিত এক অনুষ্ঠানে দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন। এ সময় তাদের বরণ করে দেশ ও দলের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। পৃথিবী অবাক তাকিয়ে রয়, টয়লেটে এত কিছু হয়। এই স্লোগানকে প্রতিপাদ্য করে পালিত হচ্ছে বিশ্ব টয়লেট দিবস। এই উপলক্ষে রাজধানীর টিএসসি মোড়ে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের হারপুন লিকুইড টয়লেট ক্লিনারের উদ্যোগে সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আখতারুজ্জামান। এ সময় বক্তারা বলেন, টয়লেটের স্বল্পতা ও অসচেতন ব্যবহারের ফলে প্রয়োজনের সময় ব্যবহার উপযোগী টয়লেট পাওয়া যায় না, অথচ একটু সচেতন হলেই এ সমস্যার সমাধান সম্ভব। টিএসসি মোড়ে শুরু হয়ে র্যালিটি শাহবাগ মোড়ে এসে শেষ হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ ইশতিয়াক নাহিদ। এবার বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের খবর। মিরপুরে প্রথম টি-20তে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। বিশ্বকাপ স্কোয়াডে থাকা একাধিক ক্রিকেটারকে পরিবর্তন করে খেলতে নেমেছে স্বাগতিক দল। অভিষেক হয় সাইফ হাসানের। নাইম শেখের সাথে ইনিংস উদ্বোধন করতে নামেন সাইফ। অন্যদিকে পেসার শাহিন শাহ আফ্রিদিকে বিশ্রামে রেখে একাদশ সাজায় পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 15 রান। এবার পার্টেক্স খেলার খবর। প্রথমবারের মতো এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতেছে বাংলাদেশ। 22তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ মিশ্র বিভাগে স্বর্ণপদকের লড়াইয়ে বাংলাদেশের দিয়া সিদ্দিকী এবং মোহাম্মদ হাকিম রুবেল হেরে যান কোরিয়ার রিও সুজং এবং লি সিন্ডুইনের কাছে। এসএম আশরাফের রিপোর্ট। রৌপ্য পদক জয়ের স্মিত হাসি দিয়া সিদ্দিকী এবং হাকিম রুবেলের মুখে। দ্বিতীয় হলেও এটাই ইতিহাস বাংলাদেশের আর্চারদের। এশিয়ান আর্চারিতে যে এটাই সর্বোচ্চ পদক।
ফেভারিটের তকমা থাকা অলিম্পিক পদকজয়ী দুই কোরিয়ার আর্চারির বিপক্ষে প্রথম সেট ৩৮-৩২ পয়েন্টে হেরে যান দিয়া এবং রুবেল। দ্বিতীয় সেটও প্রতিপক্ষের খেলোয়াড়রা ৪ তীর থেকে তুলে নেয় ৩৮, আর একবারও ১০ মারতে না পারায় স্বাগতিক দলের স্কোর ৩৩। ওদের একটা কনফিডেন্সকে ওরা একই লেভেলে সব সময় থাকে ৩৮-৩৯, বাট ওদের কিন্তু নিচে যাইতে দেখে নেই ৩৮-এ। তো ওই আমাদের ওরকম পর্যায়ে একটা পৌঁছাইতে হবে এবং ওরকম কনফিডেন্স লেভেলটা আনতে হবে। ইনশাল্লাহ ডে বাই ডে আমরা প্রোগ্রেস করব। শেষ সেটে নিজেদের সেরাটা দিয়ে কোরিয়ার সমান ৩৮ তুলে নেয় বাংলাদেশ। তবে প্রথম ২ সেট হারায় ৫-১ ব্যবধানে ম্যাচের ফল যায় বাংলাদেশের বিপক্ষে। আমাদের কন্টিনিউ এরকম বিট করা করে হয়, প্র্যাকটিসে বলেন গেমে বলেন সবসময় এরকম কন্টিনিউ বিট করা করে হয়। তো আরও চেষ্টা করব যাতে আরও আমার এই লেভেলটাই ধরে রাখার জন্য। আর আমার টার্গেট হচ্ছে যে টোকিও অলিম্পিকের মধ্যে হয়তো বা আমরা টিমটা কোয়ালিফাই করতে পারি নাই, ইনশাল্লাহ ২৪ সালে যে অলিম্পিক আছে প্যারিসে এখানে কোয়ালিফাই করব। এই প্রতিযোগিতায় গেল ৮ বারের অংশগ্রহণে একবারও পদক না জেতা বাংলাদেশের আর্চাররা বলেন বিশ্বসেরাদের সাথে লড়াইয়ের অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে কাজে দেবে। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গবন্ধুর ষষ্ঠ সাউথ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনালে স্বাগতিক বাংলাদেশকে ১০৬-৪১ পয়েন্টে হারায় ভারত। রানার্স আপ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয় স্বাগতিক দল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আক্তার হোসেন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ এবং বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক একে সরকার। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। খালেদা জিয়াকে বিদেশে পাঠানো নিয়ে আইনের অপব্যাখ্যা দিচ্ছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। ব্রেক্সিট ও করোনা মহামারীর পর পেশা বদলাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা, যুক্তরাজ্যে অভিবাসী কর্মীর নতুন চাহিদা। রাজধানীর মোহাম্মদপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ৩ কিশোরীর খোঁজে অভিযানে গোয়েন্দারা। এবং বগুড়ায় জমজমাট ইউপি নির্বাচনের প্রচারণা, আওয়ামী লীগের বিদ্রোহী মাঠে সরব, বিএনপি প্রার্থীরা লড়ছেন স্বতন্ত্র ব্যানারে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।